সে রাজনীতির ডায়েরির পাতা খুললে ২০০৯ থেকে ২০২৪ যদি আমরা একটা ডায়েরির দিকে তাকাই এবং এরপরে যদি আবার ২৫-২৬ এ পর্যন্ত তাকাই, তাহলে ৫ই আগস্টের আগের দিনগুলির একটা তালিকা যদি আমরা করি, তাহলে সেখানকার যে রং, রাজনৈতিক যে আভা এবং ডায়েরির পাতাগুলিতে সমাজ, রাজনীতি, অর্থনীতির যে একটা চিত্র ফুটে উঠবে, মানুষের মনোজগতের মধ্যে যে একটা চিত্র ফুটে উঠবে, ৫ই আগস্টের পরের বাংলাদেশে কিন্তু আবার একটা ভিন্ন ধরনের রং এবং আভা আমাদের ডায়েরিতে আমরা খুঁজে পাই। ওই নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার এবং তার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক রহমান, কেননা তাকে নিষিদ্ধ করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং দেশের বাইরের থেকেও যাতে তার সম্পর্কে যাতে কোনো সংবাদ অথবা তার তৈরি করা কোনো বক্তব্য দেশের মানুষ না জানতে পারে, সে কারণে তার সব ধরনের তথ্য এবং প্রচারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং সেই নামটাকেই ইমরুল কায়েস বেছে নিয়েছে, তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার। বইটা ছোট হলেও মেটাফরিক্যালি, প্রতীকী অর্থে এই নামের কিন্তু অনেক বড় একটা বার্তা আছে। ইতিহাসের একটা সময় সম্পর্কে একটা প্রতীকী ধারণা দেয়া আছে। আমি ইমরুল কায়েসকে ধন্যবাদ জানাই যে সে তার ছোট ছোট নিবন্ধগুলিকে এক জায়গায় জড়ো করে এভাবে হাজির করেছে এবং অবশ্যই রাজনীতি নিয়ে যারা চিন্তা করেন তেমন পাঠকদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগ্রহ আকারে থাকবে। একথা সকলেই আমরা জানি, তারপরেও বইয়ের উপলক্ষে আমাদের উচ্চারণ করতে হবে, আলোচনা করতে হবে তারেক রহমান কেন নিষিদ্ধ সময়ে ছিলেন এবং ওই নিষিদ্ধ সময়ে তার প্রচার কেন নিষিদ্ধ ছিল, কি তার কারণ ছিল এবং কি তার বক্তব্য ছিল যা তৎকালীন রাষ্ট্র এবং সমাজকে নিষিদ্ধ করতে হয়েছিল এবং সেটাকে নিষিদ্ধ করা কারণে সেই বক্তব্যের সঙ্গে জনগণের সংযোগ কি বন্ধ করা সম্ভব হয়েছিল এবং সেই বক্তব্যের যে প্রভাব, সেই বক্তব্যের যে প্রতিক্রিয়া, সে বক্তব্যের মধ্যে যে বেগ এবং সেই বক্তব্যের মধ্যে যে অনুপ্রেরণা, তা থেকে কি জাতিকে, রাষ্ট্র, শক্তি, ক্ষমতা, জনগণকে আড়াল করতে পেরেছিল? পারেনি। এই বইয়ের পাঠক এবং এই বইয়ের নিবন্ধগুলির মধ্য দিয়ে কিন্তু এই ঐতিহাসিক সত্যই আবার আমাদের সামনে চলে আসবে এবং আমি মনে করি সেই কারণেই বইটি শুধুমাত্রই তারেক রহমানকে কেন্দ্র করে নয়, এটি একটি মনোজগৎকে ঘিরেই কিন্তু এই বইটি লেখা হয়েছে। সেই ফ্যাসিবাদী মনোজগৎ সম্পর্কে এই কথাটি বলা হয়েছে যে এই ধরনের ফ্যাসিবাদী মনোজগৎ ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে, যা কখনোই কোনো কাজে লাগে না। প্রকৃতি তার নিজের গতিতে চলে, স্রষ্টার আইন তার নিজের গতিতে চলে, জনগণের সম্মিলিত অনুভূতি তার নিজস্ব গতিতে চলে। কোনো ব্যক্তি, গোষ্ঠী, কোনো চক্রান্ত তাকে কেবলমাত্র কিছু সময়ের জন্য নিষিদ্ধ করতে পারে, কিছু লোককে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করতে পারে, কিন্তু সব সময়ের জন্য সব লোককে বিভ্রান্ত করা যায় না এবং সব সময়ের জন্য কোনো সময়কে নিষিদ্ধভাবে বন্দী করা যায় না। ইমরুল কায়েসের এই বইয়ের উদ্বোধন করতে এসে আমি তারেক রহমানকে অভিনন্দন জানাই। আবারও তিনি দেশের জন্য, জাতির জন্য যে ঝুঁকি নিয়েছেন, তিনি তার মা, তার পরিবার, তার সন্তান সকলকে সাথে নিয়ে যে পরিমাণ
ত্যাগ স্বীকার করেছেন এবং তার এই ত্যাগের কারণেই জাতির মধ্যে যে পরিমাণ আরও আগ্রহ তৈরি হয়েছে গণতন্ত্রের প্রতি, স্পৃহা তৈরি হয়েছে, অনুপ্রেরণা তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতাতেই কিন্তু 2024-এর 25শে ডিসেম্বর তিনি যখন দেশে মাটিতে পা ফেলেছেন, তখন আবার কোটি 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 জনতা তাকে আবেগে গ্রহণ করেছে, নেতা হিসাবে গ্রহণ করেছে এবং তার নেতৃত্বে বাংলাদেশে সবচেয়ে অবাধ জাতীয় নির্বাচনকে আদায় করেছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো এমপি এবং সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আমাদের দেশের এবং আমাদের জাতির এবং আমাদের রাষ্ট্রের। ফলে একদিকে যেমন নিষিদ্ধ যারা করে তাদের মনোজগৎকে বোঝার দরকার, আর একদিকে এই ব্যর্থ চেষ্টার প্রতিক্রিয়াতে জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা আবেগ তৈরি হয় এবং তার যে কি পরিণাম হয় তাও আমাদের বোঝা দরকার। একথা বলার অপেক্ষা রাখে না, ক্ষমতার মসনদেই কেবলমাত্র এই রোগটি জন্ম নেয়। নিষিদ্ধ করা, হত্যা করা, গুম করা, খুন করা, কাউকে কথা বলতে না দেয়া এবং কখনো কখনো এই ধরনের ফ্যাসিস্ট এবং স্বৈরতান্ত্রিক মানসিকতাকে আদর্শ দিয়ে আবরণ পরানো হয়। আমরা হিটলারকে দেখেছি, তার সমস্ত ফেসিবাদকে সে জাস্টিফাইড করেছে জার্মান জাতির সুপ্রিমেসি দিয়ে, সোশ্যালিজমের কথা বলে, এবং এই সুপ্রিমেসিকে এস্টাবলিশ করার জন্য আমরা দেখেছি কিভাবে সেই সময়কার জার্মান জাতির সামনে কৃত্রিমভাবে নানান রকম শত্রু হাজির করা হয়েছে এবং এইভাবে সমাজে বিভক্তি তৈরি করে বৃহৎ জনগোষ্ঠীকে উগ্র একটা সমর্থক বাহিনী তৈরি করে কেমন করে হিটলার তার আত্মহননের পথকে বেছে নিয়েছিলেন তা আজ কেবলই ইতিহাস। কিন্তু শিক্ষা আমরা নিতে পেরেছি কি পারিনি তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা। ভবিষ্যতে কে কি করবেন আমি জানি না, কিন্তু শেখ হাসিনা যে শিক্ষা নেয় নাই তা কিন্তু 2024-এর 5ই আগস্টের দুপুর থেকে বিকাল পর্যন্ত তার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার দৃশ্য পর্যন্ত স্পষ্ট বোঝা গিয়েছে। যদি শিক্ষা নিতেন তাহলে বড়জোর প্রধানমন্ত্রীত্বের আসন থেকে বিরোধী দলীয় আসন থেকে প্রধানমন্ত্রীত্বের আসন পর্যন্তই তাকে দৌড়াদৌড়ি করতে হতো, তাও জনগণের সম্মতি এবং ম্যান্ডেট নিয়ে। কিন্তু শিক্ষা নেন নাই বলেই তাকে দেশের সীমানার বাইরে পালিয়ে যেতে হয়েছে এবং বাকি আয়ুষ্কাল সমস্ত মানুষের কাছে প্রশ্নবোধক। ওই আয়ু কোথায় গিয়ে থামবে, কি পরিণতি হবে, এটাও এখন একটা রাজনীতির গবেষণার বিষয়বস্তু। অতএব নিষিদ্ধ করার ক্ষমতার মধ্যে একটা ঔদ্ধত্যের নেশা থাকতে পারে, কিন্তু তার পরিণাম যে আরো কত ভয়াবহ, ভয়ানক, যারা ইতিহাসকে মনোযোগ দিয়ে পাঠ করে না তারা তা বোঝে না এবং তারা সেই একই গহ্বরের মধ্যে আবার নিপতিত হয়। আমি আশা করি ইমরুল কায়েসের তারেক রহমান নিষিদ্ধ সময়ের নিষিদ্ধ প্রচার এই বইটি আমাদের মধ্যে এই বিবেককে এবং বোধকে আরও অনেক বেশি জাগ্রত করবে। আমি আবারও তাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।